ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ৮ মে উপজেলার প্রথম পর্বের ভোটকে ঘিরে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে সরব রাজনীতি, কোথাও অন্তর্দ্বন্দ্ব, কোথাও প্রতিদ্বন্দ্বিতা। কেমন প্রস্তুতি, কেমন হবে ভোট, এসব বিষয়ের উত্তর খুঁজবো আমরা। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। শুরুতে আমাদের শিরোনামটি জানিয়ে দিতে চাই, উৎসব অসন্তোষে উপজেলা নির্বাচন। এই শিরোনামে কথা বলবো। শুরুতে পরিচয় করে দিতে চাচ্ছি, আমার সঙ্গে আছেন স্টুডিওতে জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। এরপর আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শুরুতেই জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে দু দলের মধ্যে আসলে একটি অশান্তি আমরা লক্ষ্য করছি। আওয়ামী লীগ এই নির্বাচনে আছেন এবং তাদের মধ্যে আসলে একটু স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাচনে যারা অংশ নিচ্ছেন অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করছি, বিরোধ লক্ষ্য করছি, অসন্তোষ রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, দলে এমনটি নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে সাধারণ সম্পাদক জানিয়েছেন যে যারা স্বজন রয়েছেন তারা যেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। সকলেই কিন্তু সরেননি। একই সঙ্গে বিএনপি নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে। সেখানেও আমরা স্থানীয় পর্যায়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছে। সেই সংখ্যাটা আমরা শুনেছি ৪৫ জনের মতো। কি বলবেন? দু দলের অশান্তি, দু দলের অশান্তির প্রকৃতিটা দুই রকম। আওয়ামী লীগের অশান্তি একরকম, বিএনপির অশান্তি একরকম। মোটা দাগে একটা মিল আছে, দুটো হচ্ছে যে দলের নির্দেশ মানা হচ্ছে না। তবে এক্ষেত্রে কিন্তু বিএনপির নির্দেশ অমান্যের চেয়ে আওয়ামী লীগের নির্দেশ অমান্যের মাত্রা এবং গুরুত্বটা অনেক বেশি। এ কারণে কথাটা বললাম যে বিএনপি বলেছে যে দলের নেতারা কেউ অংশ নেবে না, তো স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নিচ্ছে। বিএনপির কিন্তু ওরকম পদধারী একেবারে উচ্চ পর্যায়ের কেউ অংশ নিচ্ছে এমনটি কিন্তু না। লোকালি হয়তো সে উপজেলা বিএনপির কিছু নেতাদের অংশ। আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু প্রসঙ্গটা ভিন্ন। দেখেন, যখন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনার এখানে বলেছি, অনেক জায়গায় বলেছি, এই যে আওয়ামী লীগ যে জাতীয় সংসদ নির্বাচনে একটা নতুন অধ্যায় শুরু করলো, এতে করে আওয়ামী লীগের মধ্যে যে গৃহবিবাদ শুরু হবে এটা সামাল দেওয়া কঠিন হবে। এবং এখন আমার নিজের কাছেই মনে হয় যে আমার নিজের কথারই তো প্রতিফলন আমি দেখছি। আপনি দেখেন এবারের যে উপজেলা নির্বাচন, একটা আছে যে বিএনপি যেমন দলীয় নির্দেশ দিয়েছে একটা, কিন্তু যখন দলীয় প্রধান কোনো নির্দেশ দেয় এবং সেই নির্দেশ যদি একটি ক্ষেত্রেও অমান্য হয় তাহলে বা বিচ্যুতি ঘটে, তখন কিন্তু দলীয় শৃঙ্খলার ব্যাপারে একটা ভুল বার্তা যায়, নেতাকর্মীদের মধ্যে একটা ভুল বার্তা যায়, দেশবাসীর মধ্যে একটা ভুল বার্তা যায়, রাজনীতির মধ্যে একটা ভুল বার্তা যায়। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেটা আপনি কোট করলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীকে উদ্ধৃত করে বলেছেন যে সভানেত্রীর নির্দেশ যে মন্ত্রী এমপিদের কোনো স্বজন নির্বাচনে অংশ নেবে না। এখানে একটা ব্যাপার আছে, স্বজনের সংজ্ঞাটা, সেটা আমি পরে আসছি। তো আমরা বাস্তবে কি দেখছি, এর নির্দেশটা কিন্তু অনুপঙ্খভাবে পালিত হয়নি। যেমন আজকেই খবরের কাগজে একটা খবর দেখলাম আমি, একটা জাতীয় দৈনিকে, যে গতকাল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে একজন এমপি, যেহেতু ছাপা হয়েছে আমি নামই বলতে পারি, শাহজাহান খানের একটু বাকবিতণ্ডা হয়েছে, কারণ শাহজাহান খান সাহেবের ছেলে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। তো আওয়ামী লীগের জন্য অবস্থাটা কিন্তু সুখকর না। এক শাহজাহান খান, এরকম আরও আছে, আপনি সংবাদপত্রে দেখবেন যে অনেকেই নির্দেশ পাচ্ছেন। এখন একটা দলের নেতা কর্মীরা যদি দলীয় প্রধানের নির্দেশ না মানে, এটা কিন্তু দলের জন্য খুব স্বাস্থ্যকর বাতাবরণ নয়। যদিও আওয়ামী লীগের নেতারা এখন বলছেন যে আগামী 30 তারিখ তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক আছে, সেখানে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো সিদ্ধান্ত কি নেয়, যে মন্ত্রী এমপিরা এই আদেশ বা নির্দেশ অমান্য করলো, তাদের ব্যাপারে 30 তারিখ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু দেখার জন্য একটা ঔৎসুক্য সবার মধ্যে আছে। তো কাজে আমাদের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, আপনি স্বজন বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, মন্ত্রী এমপির ছেলে। তা আমি দেখলাম একজন প্রেসিডিয়াম সদস্যের খালাতো ভাই নির্বাচন করছে, তাকেও বলা হচ্ছে। নিজের ভাই ব্রাদারই তো কথা শুনে, একটা খালাতো ভাই কথা শুনবে, এটাই আপনি ভাবেন কীভাবে? কাজেই এসব আদেশ নির্দেশ দেওয়ার সময় সীমারেখাটাও বোধহয় বেঁধে দেওয়া খুব জরুরি এবং প্রাসঙ্গিক। কারণ আমার খালাতো ভাই, এমুকের তালাতো ভাই, এরাও যদি আমার স্বজন মনে করেন, সেটাও বা কতটুকু বাস্তব? কাজে আমি মনে করি দলগুলিকে এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। আর বিএনপির প্রসঙ্গটা আলাদা। আমি মনে করি স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতাকর্মীরা অংশ নিতেই পারেন, বিএনপি হয়তো বহিষ্কারও করবে,
তবে এই বহিষ্কার করতে করতে ঠক বাজতে গা উজাড় না হয়ে যায় সেদিকেও নিশ্চয়ই বিএনপি খেয়াল রাখবে। তবে প্রকৃতি এই দুই দলেই কিন্তু অস্বস্তিতে আছে, কিন্তু বিএনপির অস্বস্তির চেয়ে আওয়ামী লীগের অস্বস্তির মাত্রাটা কিন্তু বেশি। আমি তো বললাম বিএনপি কিন্তু ওইভাবে পদধারী কেউ নির্বাচনে অংশ নিয়েছে আপনি বলতে, হয়তো উপজেলা বিএনপির দপ্তর সম্পদ, মানে আমি উদাহরণ হিসেবে এই টাইপের লোকজন, কেন্দ্রীয় কেউ না। কিন্তু আওয়ামী লীগের তো মন্ত্রী এমপির ছেলে ভাতিজা এর এই টাইপের প্রভাবের মাত্রাটা বেশি। প্রভাব না, মানে নির্দেশ মান্য অমান্যর মাত্রার ক্ষেত্রে কিন্তু অমান্যের পাল্লাটা কিন্তু আওয়ামী লীগের দিকে বেশি বলে আমার মনে হয়। আসবো আপনার কাছে, আমরা একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছেও আসতে চাই। বিএনপি নেতাও বটে, তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনার কাছে আসলে জানতে চাই যে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ার পরও কিন্তু বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে, এটা কতটা দলের জন্য অস্বস্তির? একই সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ উপজেলা নির্বাচনে, সেটি আওয়ামী লীগের জন্য কতটা অস্বস্তির বলে মনে করেন? দুটি নিয়ে যদি বলেন। দেশ টিভির দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক জাকারিয়া কাজল, সবাইকে ধন্যবাদ। আপনি বলেছেন যে অসন্তুষ্ট। হ্যাঁ, আমি আপনাকে বলি যে নির্বাচনটা যখন স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, এই নির্বাচনটা নিয়ে অসন্তোষ এটা রাজনৈতিক দলগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানেজ করতে পারে না, অনেক আগে থেকেই আমি জানি। তো ম্যানেজ করতে পারে না, তার মধ্যে যে এইবার যে ঘটনাটি ছিল যে বিভিন্ন ক্ষেত্রে যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং এই ক্ষমতায় কারণে তারা বিভিন্ন লোকজনের হাতে টাকা পয়সা আছে। এখন এরা একাধিক ব্যক্তি 2, 3, 4, 5 জন নির্বাচন করতে চায় আওয়ামী লীগ থেকে। বিএনপির অনেক ক্যান্ডিডেট মনে করতেন যে তারা আওয়ামী লীগের 3 জন যুদ্ধাংদেহী ক্যান্ডিডেট আছে, আমি দাঁড়ালে হয়তো মিনিমাম ফেয়ার হলে পাশ করব। তো এটা হচ্ছে স্থানীয় পর্যায়ে একটা বিএনপির নেতাদের একটা নর্মাল কোর্সের একটা অ্যাসেসমেন্ট। কিন্তু বাস্তবতাটা এইরকম না, এটা সবাই মনে করে না। আর নির্বাচনের একটা অসুখ আছে, এই নির্বাচনের অসুখ যখন মাথায় ঢোকে তখন সে কোনো বাস্তবতাকেই সে মানতে চায় না, সে হারবে যে এইটা তার কল্পনাই সে করতে চায় না, বলে আমি জিতব। এটা যে যতই বলুক সে বলে আমি জিতব। তো এই কারণে এটা অসন্তোষ। বা তারপরে আমি মনে করি যে বিএনপি ম্যানেজ করতে পেরেছে। কাজল ভাই যেটা বলেছেন একমত, যে বিএনপির সিনিয়র পর্যায়ের কোনো নেতা, কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা, জেলা বিএনপির শহর সভাপতি, স্থানীয় পর্যায়ে তো কেন্দ্রীয় পর্যায়ের নেতা যাওয়ার কথা না যাবে না কেন? বহু সাবেক এমপিরা উপজেলা চেয়ারম্যান হয় নাই, হয়েছে আগে। তো এইরকম কেউ হয় না, এমনকি জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এই লেভেলের কেউ ক্যান্ডিডেট হন নাই। তো এই জিনিসটার মধ্যে আমি আপনাকে বলছি যে নির্বাচনটা জনগণের হাতে নাই। মূল কথাটা এই জায়গাতে আমাদের ক্যান্ডিডেটরা বুঝতে চান না, অনেকেই বুঝতে চান না যে এই জায়গাতে নাই। এইটা কার হাতে আছে নির্বাচন? এই নির্বাচন চলে গেছে প্রশাসনের হাতে। নির্বাচন চলে গেছে যে ওসি সাহেব, ইউনো সাহেব। নির্বাচন চলে গেছে বলতে কি বোঝাতে চেয়েছেন একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে এই নির্বাচনে জনগণের যে আগ্রহ বা জনগণের যে কনফিডেন্সটা ছিল যে আমি ভোট দিয়ে একজনকে বানাতে পারি, এই আগ্রহটা জনগণ অনুভব করে না। এটা হচ্ছে এই নির্বাচনের, এই 15 বছরে যে নির্বাচনের যে সবচেয়ে বড় সমস্যা। জনগণ মনে করে না যে আমার ভোটে কেউ নির্বাচিত হবে, এটা একটা বড় সমস্যা। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন, আপনি যেটা বলছেন যে এই কারণেই ক্ষমতাসীনদের, এরা সবাই ক্ষমতাসীনদের কথা শুনতে চায় না। যেমন বরিশাল জেলা আর যে সবচেয়ে প্রবীণ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, ওনার ছেলে আশিক আবদুল্লাহ, তিনি এখনও সরেন নাই কেন্দ্রীয় নেত্রী। তারপর আমাদের মুর্শেদ আলমের ছেলে সেনবাগের, তার ছেলে সাইফুল আলম বিপু, উনিও ইলেকশন করছেন। আমাদের একরাম চৌধুরীর ছেলে শাহবাব ইলেকশন করছেন। তো এইরকম প্রায় অনেক, শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান, উনিও ইলেকশন করছেন। তো
তো এই জিনিসগুলি সবচেয়ে আরেকটা আমি আপনি বলি যে এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী আমি কারো আত্মীয় স্বজন বা ধর্ম বর্ণ কোনো কারণে আমাকে কোনো বিষয় থেকে বঞ্চিত করা যাবে না, আমার প্রতি কোনো প্রকার বৈষম্য করা যাবে না। আমি যদি সত্যি নির্বাচনের যোগ্য হয়ে থাকি, উপজেলা নির্বাচনের একটা যোগ্যতা অযোগ্যতা একটা কলাম আছে আইনে, তো এই লোকগুলিকে আপনি বঞ্চিত করবেন কেন? আমি শেষ পয়েন্টটাতে আসছি এই জায়গাটাতে। বঞ্চিত কেন করতে চান, কেন করতে চান আজকে এই বঞ্চিত করার যে আদেশটা, এটা বেআইনি, এটা সংবিধান বিরোধী। ফখরুলের বাইকে ফখরুলের জন্য আমি করতে পারি না, বঞ্চিত করতে পারি না অধিকার থেকে, কোনো অধিকার থেকে। কেন করতে চান? করতে চান হচ্ছে যে তারা মনে ধারণা করছেন ক্ষমতাসীনরা যে এই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা যদি হন, ক্যান্ডিডেট হন, তাইলে প্রশাসন প্রভাব বিস্তার করবে এমপি মন্ত্রীদের পক্ষে। কথাটা শুনবেন তো সলিউশনটা কি? তো এখন আমার কথাটা হচ্ছে যে আজ থেকে ৩ মাস আগে যে নির্বাচনটা হলো, সংসদ নির্বাচন, তারা যখন তাদের নিজের আসনে নিজের নির্বাচনের ক্ষেত্রে কি তারা প্রভাব বিস্তার করেন নাই? তখন কি তারা ফেরেশতা ছিলেন আর এই ৩ মাসে তারা শয়তান হয়ে গেলেন? না, আজ থেকে ৩ মাস আগে যা ছিলেন তাই এখনও আছেন। কিন্তু আওয়ামী লীগ তার নিজের স্বার্থকতাটা বুঝতে চায় নাই যে এরা নিজ সিটে থেকে ইলেকশন করলে তারা প্রভাব বিস্তার করেছেন। আওয়ামী লীগ প্রকারান্তরে বিএনপির এই যে দাবিটা ছিল এটাকে স্বীকার করে নিয়েছেন। জি, আপনি তো একজন রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে আসলে উপজেলা নির্বাচনের এখনকার পরিস্থিতি যত একদিন ঘনিয়ে আসছে তত উৎসব বাড়ছে, পাশাপাশি বিরোধ দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব এগুলো কতটা দেখছেন? ভোটের পরিবেশ কেমন? আমি ভোটের পরিবেশ তো মার্কাই তো হলো গত পরশুদিন, মার্কাই তো আসছে পরশুদিন। তো পরশুদিন যদি মার্কা হাতে এসে থাকে, এখনও তো ওই পর্যায়ে পোস্টার নিয়ে তো এখনও মাঠেই নামে নাই। তো মাঠে নামার পরে ৮ তারিখে তো ইলেকশন, এটা ১, ২, ৩, ৪ তারিখে বোঝা যাবে যে দ্বন্দ্ব এবং আদার্স এটা কি প্রতিদ্বন্দ্বিতার পরিবেশটা কীরকম, জি, এইটা তখন বোঝা যাবে। এটা এখন টু মাচ আর্লি যে এটা এই সম্বন্ধে মন্তব্য করার জন্য। কাজল ভাই জানেন, আমরা একটু যেতে চাই জাকারিয়া কাজল, আপনার কাছে আসলে ভোটার উপস্থিতি কেমন থাকবে বলে মনে করেন? বাঙালি কিন্তু নির্বাচনমুখী একটা জাতি। আমি তখন অনেক আগে, ধরেন আরো ১৫-২০ বছর আগে, আমি একটা বরিশাল গেছিলাম, একটা ইভেন্ট কভার করতাম, তো মাঠে কাজ করতাম। তো আমরা একটু সন্ধ্যাবেলা ঘুরে টুরে একটা চায়ের দোকানে বসছি, আমি আর আমার ক্যামেরাম্যান মিজান, মারা গেছে। তো আমার লোকাল করেসপন্ডেন্ট একটা বয়স্ক লোককে দেখায় বলছে, ভাই ওই যে ওই লোকটাকে দেখতেছেন, উনি সব নির্বাচন করে, ইউনিয়ন কাউন্সিলে সব। তো আমার খুব কৌতূহল হলো, আমি গিয়ে বললাম যে আসসালামু আলাইকুম চাচা, আপনি নাকি সব ইলেকশন করেন? ওনার জবাবটা কি ছিল জানেন? তো ভাতিজা এইটা কী করেন, বছরে 2টা ঈদ আর 5 বছর একটা ইলেকশন না করে কেমনে? মানে বছরে 2টা ঈদ আর 5 বছর একটা ইলেকশন না করে কেমনে? এই হলো বাঙালির ইলেকশনের প্রতি যেই ঝোঁকটা। আর এই ঝোঁকটা কিন্তু স্থানীয় পর্যায়ে নির্বাচনে অনেক বেশি বেড়ে যায়, সম্পৃক্ততা অনেক বেড়ে যায়। কারণ জাতীয় পর্যায়ে নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের একটা বেসিক পার্থক্য আছে, কারণ ওখানে এই সম্পৃক্তিটা অনেক বাড়ে। ওই সংবিধানের কথা বললেন ঠাকুর, হ্যাঁ সংবিধানে আছে, কিন্তু আমার দল কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। এটা যে একেবারে সংবিধানের লঙ্ঘনের, এটা বেআইনি বলাটা কতটুকু সঙ্গত দিবস আইনের মানুষ। কারণ আমার দল বলছে যে এমুক নির্বাচন করতে পারবে, নির্বাচন করতে পারবে না। তো দল যখন নমিনেশন চায়, ওনার দলে বা আমার দলে, সে এমপি ইলেকশনে 20 জন লোক নমিনেশন চাইল, তো সবারই তো রাইট আছে। তো একজনের নমিনেশন দেয়, তাহলে তো ওইটাও বেআইনি, সবারই তো রাইট আছে, তাই না? কাজে দলের সিদ্ধান্ত নিতেই পারে। এখন দলের সিদ্ধান্তটা কতটুকু মানা হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং দলের সিদ্ধান্ত অমান্য করলেও যেটা বললাম ভুল বার্তা দেয়। আমি যেটা মনে করি যে এবারের হয়তো উদ্দেশ্যটা মহৎ ছিল, কারণ এমপি প্রভাবের ব্যাপার যেটা বললো, এটা বাস্তবতা। এখন যদি এমপি মন্ত্রীর ভাই ভাতে যারা ইলেকশন করে, তো স্থানীয় প্রশাসনের পক্ষে কিন্তু চোখ বন্ধ করে থাকা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়। কারণ আমাদের দেশে যে প্র্যাকটিস, কারণ মন্ত্রী কিন্তু মন্ত্রী আছেন, এমপি কিন্তু এমপি আছেন, তারা কিন্তু স্বমহিমায় স্বক্ষমতায় অধিষ্ঠিত। কাজে তার যখন ভাই ভাতিজা ইলেকশন করবে, তখন স্থানীয় প্রশাসনকে কিন্তু তাদের পক্ষে যে কোনো নির্দেশ দেওয়া, প্রভাবিত করা অনেক সহজ। আমার কাছে এটা মনে হয় আওয়ামী লীগের একটা শুভ উদ্যোগ ছিল। ওই প্রভাবটা মুক্ত করার জন্য আওয়ামী লীগ চাচ্ছিল যে ইলেকশনটা হোক, যাতে সরাসরি প্রভাবটা না।
আরেকটা ব্যাপার কি জানেন, এই ঠাকুর ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগের যখন 3-4 জন, কারণ এবার কিন্তু প্রতীক নেই, তো 3-4 জনের মধ্যে বিএনপির একজনের সে কিন্তু ভোটের হিসাবে স্থানীয়ভাবে কাটাকাটির মধ্যে আপনারা দুজনে একই দলের, কাটাকাটি আমি বেরিয়ে যাবো, এরকম একটা কিন্তু সহজ হিসাব আসে। আর যখন দলের একাধিক প্রার্থী থাকে সরকারি দলের, তখন কিন্তু প্রশাসনের জন্য একটা কি বলবো, একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। বিএনপির তো আমরা এবার প্রথম ধাপে 45 জন প্রার্থী দেখছি, কিন্তু সেক্ষেত্রে আসলে অধিকাংশ জায়গায় তো অতটা চ্যালেঞ্জের মধ্যে বিএনপি প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়বে না তো আওয়ামী লীগ প্রার্থীরা। না না, একাধিক বিএনপির যারা যাচ্ছে তারা স্থানীয় হিসাব নিকাশ করে যাচ্ছে। শুনেন, আমি যখন স্থানীয় রাজনীতি করি, আমি যেই দলই করি, আমার তো একদল অনুসারী আছে, আমার কিছু কর্মী আছে। ধরেন আমি বিএনপি করি, আমার তো ওই উপজেলা, আমার পার্টিকুলার উপজেলাতে আমার কিছু অনুসারী নেতা কর্মী আছে। আমি যদি নির্বাচন থেকে সরে যাই, তারা তো অন্যদিকে যেতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি আমার নেতা কর্মীদের ধরে রাখার জন্য কিন্তু নির্বাচনে যাই, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে আমার যে প্রভাব, আমার দলের যে নেতা কর্মী অনুসারী আছে, তাদের ধরে রাখার জন্য আমি নির্বাচনে যাই। আর আপনি উৎসবের কথা যেটা বলছেন, উৎসবের চেয়ে আমি বেশি শঙ্কিত হচ্ছে বিশৃঙ্খলা নিয়ে। এটা সামাল দেওয়া প্রশাসনের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ আর আমি যেটা বললাম যে 30 তারিখের পরে কিন্তু একটা নতুন মোড় নেবে জিনিসটা। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ মেন করে যে তাদের মানে দলের শীর্ষ পর্যায়ের নির্দেশ অমান্য হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে সিনারিওটা একরকম হবে। আর যদি মনে করে আচ্ছা ঠিক আছে এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিলাম, তাহলে কিন্তু সিনারিওটা অন্যরকম হবে। এবং মানে এই সিনারিওর উপর আমরা আপনাকে যদি 1 তারিখে বা তখন আমরা এটা বিশ্লেষণ করে তথ্যটা দিতে। আমি একটু প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে, যে আসলে উৎসব বেশি দেখছেন না বিশৃঙ্খলা দেখছেন এই নির্বাচনে, কেমন হবে আপনার আরো একটু বিশ্লেষণ জানবো। এটা কিন্তু 30 তারিখের পরে জিনিসটা আরো প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভির সন্ধান নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভিদের সঙ্গে আরও একবার স্বাগত। আছে ফখরুল ইসলাম, দুজন অতিথি আমার সঙ্গে আছেন স্টুডিওতে। আমরা শুরুতেই যাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, আসলে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করতে চাই। না, আমি আপনার জায়গাটায় আসছি, উৎসব না বিশৃঙ্খলা? হ্যাঁ জি, তো এটা বিশৃঙ্খলা আমরা দুজনেই একমত যে এই উৎসব না বিশৃঙ্খলা, এটা আরও কয়েকদিন সময় লাগবে। আজকে তো মাত্র 24 তারিখ, এটা 23-30 তারিখের পরে। আমি 1-2 তারিখে বলছিলাম, কাজল ভাই বলছেন 30 তারিখের পরে। একজ্যাক্টলি 30 তারিখের পরে এটা বোঝা যাবে যে কোন দিকে মোড় নিচ্ছে। আপনাকে আমি একটা জিনিস বলি, আওয়ামী লীগ প্রথম যে কাজটা করলো একটা ভালো কাজ অনেক দিনের পরে, যে তারা বললেন যে এইবার দলীয় মার্কা তারা দিবেন না। আমি মনে করলাম এটা একটা ভালো কাজ। আমার আবহমান কাল থেকে প্রায় 100 বর্ষ ধরে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন পরিষদ এগুলো হয়ে আসছিল, এবং সেইটা স্থানীয়ভাবেই নির্বাচনটা হয়ে আসছিল। আমাদের বিভিন্ন অঞ্চলে এমন লোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতেন যে তিনি আওয়ামী লীগ বা বিএনপিতে গেলে ফেল করবেন, কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে না গেলে উভয় দলের সাপোর্টে তিনি পাশ করেন, এবং ভীষণ জনপ্রিয়। এটা হলো মূল চেহারাটা। এবং তার কর্তৃত্ব, সালিশ, বৈঠক, এইগুলি তার প্রচণ্ড কর্তৃত্ব। এখানে এমপি সাহেবের উপর দিয়ে রীতিমতো তার কর্তৃত্ব চলে তার ইউনিয়নে। এইরকম অনেক ব্যক্তিত্ব আছে। তো এটাকে 2015 সালের যে স্থানীয় সরকার নির্বাচন আইন, দলীয় মার্কা দিয়ে নির্বাচনটা করতে হবে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। আমি মনে করলাম আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা থেকে সরে আসছে। আইনটা বাতিল করলেন না কেন? আইনটা বাতিল করলেন না। আইনটা বাতিল না করা হচ্ছে এটা সুবিধাবাদ। আমি যদি ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারি, বা ভবিষ্যতে এখনও অন্যান্য দল কাজে লাগাতে পারে, যেহেতু জাতীয় পার্টি 5টার বেশি তার কোনো মনোনয়নপত্র বাতিল হয় নাই, বিক্রি হয় না, এই জন্য জাতীয় পার্টি এইভাবে লাঙ্গল মার্কা নিয়ে ইলেকশন করছে না। বিএনপি তো মাঠে নাই, এই একটা। তো এইখানে বিএনপির একটা আত্মতুষ্টির ব্যাপার আছে যে আওয়ামী লীগ নৌকা মার্কা নিয়ে বাস্তবতার খাতিরে মাঠে নামতে পারছে না, এটা হচ্ছে বিএনপির বিজয়। অন্যদিকে আসুন, ব্যবস্থা নেওয়ার ক্রাইটেরিয়া আমি আসার আগেও দেখলাম ওবায়দুল কাদের বারবার বলতেছেন আমরা ব্যবস্থা নিব, এই ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে নাকি নির্বাহী কমিটির মিটিংয়ের পর তারা ব্যবস্থা নেবেন। ব্যবস্থা যে নেবেন, আপনি ধরেন কাজল ভাই মন্ত্রী, কাজল ভাইয়ের
ভাই তো আওয়ামী লীগ করে না, ও স্বতন্ত্র ইলেকশন করবে, আপনি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না তো। আর কাজল ভাই মন্ত্রী, উনার বিরুদ্ধে উনার কথা যে শুনতে যে তার ভাই বাধ্য, তার তো এক ডেকচিতে এক হাঁড়িতে ভাত খায় না, এক হাঁড়িতে ভাত খায় না। এমনকি আমাদের যে সাক্ষ্য আইন, যদি কেউ সমন রিসিভ করে একই হাঁড়িতে ভাত খায় ভাই, তাইলে তার উপর সমন জারি হচ্ছে মনে করবে। কিন্তু একই হাঁড়িতে যদি ভাত না খায়, তাইলে তার ভাইয়ের হাতে সমন দিয়ে আসলেও সমন জারি হয় নাই, সাক্ষ্য আইন। আইনের লোক থেকে একটা জিনিস আমি জানতাম না। থ্যাংক ইউ। একই হাঁড়িতে ভাত খেতে হবে ভাই বলতে, মানে একান্নবর্তী হতে হবে। একান্নবর্তী, একই যেই আইনটাতে লেখা আছে একই হাঁড়িতে ভাত রান্না হয়। একান্নবর্তী। তো এখন আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তগুলি সবসময়ই যে সিদ্ধান্ত সঠিক হয়, আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ যেভাবে হইচই করছে, এটা এমনি এমনি হইচই করা হচ্ছে। ধন্যবাদ। জি, আমরা একটু জনাব জাকারিয়া কাজল আপনার কাছে আসতে চাই যে স্থানীয় পর্যায়ে আসলে আমরা লক্ষ্য করছি যে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্যে পরিবারতন্ত্র আমরা দেখে থাকি, যার কারণে কিন্তু আজকে এই প্রভাবের কথা আসছে, স্বজনের কথা আসছে। স্থানীয় পর্যায়ে দেখেন কেন, যে আন্তর্জাতিক জাতীয় সব পর্যায়ে তো পরিবারতন্ত্রের কারণে আসলে এটি আসলে রাজনীতির জন্য কতটা হুমকি। আপনি এটাকে খুব ন্যারো করছেন। আমাদের তো মানে সব দলেই দেখেন স্থানীয় পর্যায়ে এখন নির্বাচন চলছে, সব দলে তো জাতীয় পর্যায়ে আছে, তো এটা রেস্ট তো স্থানীয় পর্যায়ে পড়বেই। কাজে আপনি তো ওই যে ওই একটা কথা আছে না যে নগর পুড়লে দেবালয়ে রক্ষা পায় না, তো আপনি টপ ব্রাসে যে প্র্যাকটিস হয় এটা নিচের লেভেলে হলে আপনি তো এটাকে মানে কি বলবেন, এটা হবেই, লিগেসিটা থাকবেই। আমি একটা কথা বলতে চাই, যেটা ঠাকুর সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে, বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে। শোনেন, বাংলাদেশের দুর্ভাগ্য হলো কি, বিএনপি একটা বড় দল, একাধিকবার ক্ষমতায় ছিল এবং বিশাল জনসমর্থন আছে। এই দলটা আত্মতুষ্টিতে না ভুগে যদি সক্রিয় হতো, এটা দেশের জন্য ভালো হতো, সাধারণ মানুষের জন্য ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো। বিএনপি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, আমি নিশ্চিত তারা এখন পরিস্থিতিগুলি পর্যবেক্ষণ করছেন, তারা বোধহয় আরও বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। আর এটা যেটা আপনি বললেন, আমি কিন্তু ওনার একটা নিজের ভাই হলে যে আমার কথা শুনবে, ছেলে বাপের সঙ্গেই তো অনেক ক্ষেত্রে মিল নেই। কাজেই ওই যে আমি যেটা প্রথমে বলেছি, এই স্বজনের সীমারেখাটা ডিফাইন করা কিন্তু খুব কঠিন। বহু উদাহরণ আছে, গত সংসদ নির্বাচনে আমি দেখেছি এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে ইলেকশন করেছে, সেরকম উদাহরণও তো আছে। মানে আমি হয়তো নামটা বলবো না যেহেতু অন্য মানে হবে, কিন্তু বহু ক্ষেত্রে এমন হয়েছে, তাই না? কাজে আপনি আমার ভাই আমার কথা শুনতে বাধ্য এমন ভাবার তো কোনো কারণ নেই। কাজে আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলগুলির কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক বেশি বিবেচনা করতে হবে। আর এই মোশাররফ হোসেন সাহেব, ঠাকুর সাহেব যে কথাটা বললেন, যে একটা সংজ্ঞা দিলেন এক মানে স্বজনের, আমার তো ধারণা 30 তারিখের ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এই সংজ্ঞা যদি কেউ উঠায় যে একান্নবর্তী না হলে ভাই লিগা, তো এরকম মানে পক্ষে যেরকম কথা হবে বিপক্ষেও তো কথা হবে ওয়ার্কিং কমিটিতে। যারা এই দাঁড়িয়েছে তাদের অনেকে তো ওয়ার্কিং কমিটিতেও আছেন, তাই না? কাজেই 30 তারিখের মিটিংটা আওয়ামী লীগের জন্য আমার কাছে মনে হয় একটা অগ্নি পরীক্ষা বললে হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু দলীয় শৃঙ্খলার জন্য একটা কথা। আরেকটা কথা কি জানেন, শোনেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকের যে ব্যাপারটা, এটা কিন্তু গত যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল তখন তো প্রতীক মাস্ক ছিল। তারপরেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, মানে আমার নিজের জেলা ব্রাহ্মণবাড়িয়া দিক, গোপালগঞ্জ, অনেক জায়গায় কিন্তু ইউনিয়ন কাউন্সিলের প্রতীক দেওয়া হয়নি। অনেক জায়গায় কিন্তু গতবারও প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে। এটার কারণ ছিল দলের হয়তো একাধিক, মানে এটা আমার ধারণা, দলের একাধিক প্রার্থী ছিল, একজনকে দিলে আরেকজন ওই যে গৃহবিবাদ দেখা দেবে, সে কারণে কিন্তু গত নির্বাচনেও কিন্তু প্রতীক ছাড়াই নির্বাচন হয়েছে। আর এবার সংসদ নির্বাচনের পরে আপনি দেখেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি হেরে গেছে এবং একটা গৃহবিবাদের স্ফুলিঙ্গ কিন্তু দানা বাঁধছিল। সেই অভিজ্ঞতা থেকেও তো এবার এই সিদ্ধান্তটা আসতে পারে, কারণ সংসদ নির্বাচনের পরে কিন্তু বহু জায়গায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে অনেকে হতাহত হয়েছে। আমি শেষ করি, মানে এই কারণেই হয়তো এবার প্রতীকটা যে দেয়নি, আইনটার ব্যাপারে আমি বলছি না, মনে হয় যে এই গৃহবিবাদটা আরো তুঙ্গে উঠবে এই জন্য হয়তো দেয়নি। কারণ একটা দলের, আমি তো এক কথাই বলবো, একটা কথা বারবার বললে হয়তো আমাকে অনেকেই খারাপভাবে নেবে, যে এই নির্দেশনা অমান্যের ব্যাপারটা কিন্তু আমি খুব সহজভাবে নেই না। আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উচিত ছিল নির্দেশনাটা তার মধ্যেই রাখা। এবং আজকে যে নিউজটা পড়লাম
যে একজন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সাধারণ সম্পাদকের যে বাকবিতণ্ডা অন্যান্য নেতাদের উপস্থিতিতে যেটা সংবাদপত্রে ছাপা হয়েছে, সেটাও কিন্তু খুব সুখকর কোনো বার্তা আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতিশীল তাদের জন্য কিন্তু এটা খুব বিব্রতকর একটা সিচুয়েশন। কাজেই 30 তারিখের পরে পুরো ব্যাপারটা একটা নতুন মন নেবে বলে আমি বিশ্বাস করি। এই শৃঙ্খলা বিশৃঙ্খলা আনন্দ বিষাদ সব কিছুর জন্য আমাদের বোধ হয় প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু জাস্ট প্রথম ধাপ, এমন না যে উপজেলা নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। ইট ইজ এ কন্টিনিউয়াস, আরও কয়েকটা ধাপ হবে। কাজেই ওই প্রথম রাতে যদি বিড়াল মারা না যায় তাহলে কিন্তু সমস্যা আরও গাঢ় হবে বলে আমি আশঙ্কা করছি। জি, আসবো আপনার কাছে। আমরা মোশাররফ আহমেদ ঠাকুর, আমার হাতে হয়তো সময় একটু কম, আমি আপনাকে প্রশ্নটি করি, আপনি একটু উত্তর দেন, তারপর হয়তো বিরতির পর বিস্তারিত আমরা শুনবো। নির্বাচন কমিশন আমরা যে প্রভাবের কথা বলি এবং স্বজনদের কথা বলি, যে আশঙ্কা থেকে বলি, সেই জায়গায় আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব কতটা আরও মানে বেশি হওয়া উচিত বা আপনার পরামর্শ কি? নির্বাচন কমিশন হচ্ছে আমাদের দেশে একটা মাথার কি বলে সেই আমাদের আগে যে টুপরের মতো, এইটা মাথার উপরেই শুধু থাকে, আর বাকি কাজকর্ম হাত পা যা সেটা তো অ্যাডমিনিস্ট্রেশন করে। নির্বাচন কমিশনের মাথার উপরে একটা তাজের মতো, এর বেশি কিছুই, কিন্তু নির্বাচন কমিশন এর বেশি কিছু সিংহাসনে নির্বাচন কমিশনের কিছু করার নেই, না কিছুই করার নেই। আমরা যে সমস্যাটা নিয়ে এখন কথা বলছি, এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের কোনো কিছু করার নেই। কে নির্বাচনে দাঁড়াবে না দাঁড়াবে এ ব্যাপারে কিন্তু ওই ঠাকুর সাহেব যেটা প্রথমে বলছিলেন, প্রভাব নিয়ন্ত্রণ, অযাচিত হস্তক্ষেপ নিয়ন্ত্রণ না, নির্বাচন কমিশন কিন্তু এগুলি বলবে, মানে টাইম এখনো যায়নি। এখন যে বিষয়টা আলোচনায়, এটা নিয়ে নির্বাচন কমিশনের কিচ্ছু করার নেই। ঠাকুর ভাই একটা কথা বললো না যে আইনের ব্যাপারটা, যখনই তফসিল ঘোষণা হয়ে যায় তখন তো ওই এলাকাটা নির্বাচন কমিশন বিধির মধ্যে পড়ে যায়। কমিশনের একটা তো বোঝা যাবে আরো পরে, মাত্র প্রতীক বরাদ্দ, এই কে দাঁড়াবে না দাঁড়াবে, কার ভাই শালা, এটা নিয়ে নির্বাচন কমিশন সে বলতে পারে শুধুমাত্র যে উমুক প্রভাব বিস্তার করছে, আপনি এই এলাকায় যাবেন না। ওটা আমরা কিন্তু নাটোরের সিংড়াতে কিন্তু আমরা এর একটি উদাহরণ আমরা লক্ষ্য করেছি। এবং সিংড়ায় আপনি দেখেছেন কি হয়েছে, যাকে মারা হয়েছে তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ দেখেছি, এবং নির্বাচন কমিশনের কিন্তু পদক্ষেপ নিয়েছে তারা। হ্যাঁ, কাজে নির্বাচন কমিশন, আমরা এই ধরনের পদক্ষেপগুলো মানে নির্বাচন কমিশন কি করছে, দিস ইজ টু আর্লি টু কমেন্ট। কারণ নির্বাচন কমিশন নাটোরে কিন্তু চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, ওই লোকের প্রার্থিতা বা যাকে মারা হয়েছে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। লেটস সি নির্বাচন কমিশন কি করে, তাই না? এটা এখন ইজ টু আর্লি টু মেক পাস এনি কমেন্ট। আর এই ব্যাপারটাই নির্বাচন কমিশনের কিচ্ছু করার নেই, যে কে দাঁড়ালো, ঠাকুর ভাই আমার আত্মীয় উনি দাঁড়ালো। কেউ যদি বলে যে উমুকের আত্মীয় হিসাবে আমি দাঁড়াতে পারবো না, সে যদি রিড করে সংবিধানের মৌলিক অধিকারের 28 অনুচ্ছেদ অনুযায়ী তারটা ভ্যালিড হয়ে যাবে। কিন্তু আমরা যেভাবে নাটোর সিংড়াতে দেখলাম, অন্যান্য জায়গায় তো নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাটুকুই করবো যে নির্বাচন কমিশনের এই ধরনের শক্ত পদক্ষেপ থাকবে। না, কিন্তু আপনি কিন্তু গুলিয়ে ফেলছেন। নাটোরের সিংড়ায় একটা ঘটনা ঘটেছে, একজন প্রার্থীকে অপহরণ করা হয়েছে, সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমি মোশাররফ ভাই আমার মামাতো ভাই, উনি দাঁড়াইছে, এখানে তো নির্বাচন কমিশন কিছু করবে না। আমি সেটি বলি নাই যে যদি এরকম ঘটনা ঘটে নাটোরের মতো, তখন যদি নির্বাচন কমিশন ব্যবস্থা নেন তখন বলতে পারবে। এমন ঘটনা কিন্তু এখনো ঘটে। আমরা নিশ্চয়ই আরো কথা শুনবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত। আছি ফখরুল ইসলাম, দুজন অতিথি স্টুডিওতে আমার সঙ্গে আছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসলে সে আগের প্রসঙ্গটি, আসলে এই যে প্রভাব নিয়ে এত শঙ্কা অসন্তোষ, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা দায়িত্বশীল ভূমিকা নিয়ে অবতীর্ণ হবে, আপনার প্রত্যাশার জায়গাটুকু জানতে চাই। সবশেষ আসলে দলীয় বিএনপি বলেন, বিএনপিরও কিছু যাচ্ছে, অন্যান্য দলেরও যাচ্ছে নির্বাচনে, জাতীয় পার্টি যাচ্ছে, আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কেমন হবে আপনার বিশ্লেষণ জানতে চাই। বাংলাদেশে নির্বাচন কমিশন যে কোনো প্রভাব বিস্তারের ক্ষেত্রে সে তার কর্তৃত্ব প্রয়োগের জন্য যে আইনি কাঠামো যেটা আছে, আইনি কাঠামোটা যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু এইখানে যারা আসার পরেই বোঝা যায় মেরুদণ্ডটা অন্য জায়গায় বন্ধক দিয়ে আসে। এটা হলো বড় সমস্যা। আর না হলে নির্বাচন কমিশন যদি মনে করে যে সে তার কর্তৃত্ব প্রয়োগ করবে, কোনো বাধা নেই।
কোনো বাধা নাই। তো আমি আপনাকে বলি যে এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করে না। কাজ করে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে নির্বাচন কমিশনের, নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আমাদের যে রিটার্নিং অফিসার হচ্ছে জেলা কি বলে জেলা প্রশাসক, আর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হচ্ছেন ইউনো। তো সেই ক্ষেত্রে এরা যে রেজাল্টটা দেন 99% ক্ষেত্রেই নির্বাচন কমিশন হেড পোস্ট অফিসের ভূমিকা পালন করেন, বুঝছেন, যে আর বাকিটা তারা কিছু কিছু ক্ষেত্রে এই পর্যন্ত দেখা গেছে চট্টগ্রামের কোন একটা আসনে এমপি ক্যান্ডিডেট সাহেব ওসিকে গালাগালি ছিলেন, তার কি বলে স্থগিত করে দিয়েছেন। তো এটা একটা ভালো সাইন। যদি নির্বাচন কমিশন এইভাবে দন্ত নখর নিয়ে যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে ভালো, তো ভালো প্রত্যাশা। জি, জাকারিয়া কাজল, আপনার কাছে আসলে এই একই প্রশ্ন যদি হয় আমি একটু ভিন্নমত পোষণ করি। যেমন ধরেন ওই যে চিটাগাংয়ের কথাটা উনি বললেন, এই নির্বাচন কমিশন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম যে কোনো সংসদ মানে প্রার্থীতেই বাতিল করে দিল, এই উদাহরণ কিন্তু ভেরি গুড স্টেপ। এবং আপনি এইবার দেখেন এই যে নাটোরের ঘটনায় প্রার্থিতা বাতিল করা হচ্ছে। কাজে আমরা ভালো কাজগুলির কন্টিনিউশন এখন পর্যন্ত আমরা ভালো কিছু দেখছি। কাজে এই নির্বাচনে উপজেলা নির্বাচন মাত্র প্রথম ধাপ শুরু হলো, এখনও তো মানে এটা কিছুই না। কাজে এই নির্বাচনে যদি নাটোরের যে প্রার্থিতা বাতিল হয়েছে, তিনিও কিন্তু একজন প্রভাবশালী প্রার্থী, ইন দ্যাট সেন্স যে একজন মন্ত্রীর খুব ঘনিষ্ঠ আত্মীয়, তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে। এরকম স্টেপ যে নির্বাচন কমিশন আরও দেবে না তো বলা যায় না। কাজে এখনই নির্বাচন কমিশন এই উপজেলা নির্বাচনে কেমন করছে না করছে সেটা মূল্যায়নের সময় আসে। তো কিন্তু আমি একটা বিষয় বারবার বলি, গত নির্বাচনের আগেও বলেছি, যেটা ঠাকুর সাহেব একটু বললেন, নির্বাচনে রিটার্নিং অফিসার কেন প্রশাসনের লোকজন হবে? আমরা নির্বাচন কমিশনকে এত শক্তিশালী করছি, আমরা কেন প্রতিটি জেলা নির্বাচন অফিসটাকে শক্তিশালী করে রিটার্নিং অফিসার হিসেবে কেন নির্বাচন কমিশনের নির্বাচন কর্মকর্তাকে আমরা করতে পারছি না? 64 জেলায় যদি হয়, 64 জেলায় রিটার্নিং অফিসার কেন নির্বাচন কমিশনের যিনি আছেন জেলা নির্বাচন তিনি কেন রিটার্নিং অফিসার হবেন না? সে যদি লোকবলের অভাব থাকে সেটা করুক, তাইলে তো আমার ডিসি বা ইউএনওকে আমার রিটার্নিং অফিসার করতে না। এই নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কি নির্বাচন কমিশন থাকছে না? না, বাংলাদেশে তো থাকে না, কারণ প্রত্যেকটা আপনার মনে আছে কিনা কোন একটা মেয়র নির্বাচনে জেসমিন টুলিকে চিরাঙে, ওটা মহিউদ্দিন সাহেব, এটা আলোচিত বিষয়। আমি সেটাই বলতেছি, এই একইভাবে স্থানীয় সরকার নির্বাচন, আমাদের জেলা মানে সংসদ নির্বাচনে পুরো দায়িত্বটা মানে রিটার্নিং অফিসারের দায়িত্বটা যদি জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়, রিটার্নিং অফিসার নির্বাচন অনেক ক্ষেত্রে তো আমরা তাই দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখি না। এবং যেটা হয় বলা হয় যে ডিসি সাহেব তখন নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু ডিসি সাহেব নির্বাচন কমিশনের আন্ডার হলে তার কিছু আসা যায় না, তার এসিআর তো নির্বাচন কমিশন লিখবে না। কিন্তু ওটা যদি জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার হয়, সে কিন্তু পুরোপুরি দায়বদ্ধ আপনার নির্বাচন কমিশনের কাছে। জেলা পরিষদের ডিসি সাহেব তো মাত্র ওই কয়দিনের জন্য, তাও নামকাও আসতে। কাজে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রথম সংস্কার হিসাবে আমার মনে হয় রিটার্নিং অফিসার মানে নির্বাচনের পুরো কর্তৃত্বটা নির্বাচন কমিশনের হাতে নেওয়া উচিত, এবং রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগটা এই ক্ষেত্রে বোধহয় প্রথম ধাপ হিসাবে একটা ইতিবাচক ফল দেবে, এটা আমার ধারণা। যদি লোকবল সংকোচ থাকে লোকবল নেবে, তাই না? নির্বাচন কমিশন তো বাজেটও বাড়ানো হয়েছে, তাই না? তবে আমি আশা করি সিংড়ার ঘটনাটা, ওই মর্নিং শোজ দ্য ডেজ যদি বলি, আশা করি এই নির্বাচন উপজেলা নির্বাচনে এই যে মর্নিং আমরা দেখলাম, দিনটা আমাদের সেরকমই দেখা। সেটা নিশ্চয় আমরাও আশা করি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আবারও আসতে চাই, এবং খুবই চমৎকার কথা বলেছেন জনাব জাকারিয়া কাজল। উৎসব, ভোট তো আসলে মানুষের জন্য, মানুষের এই উৎসব আসলে, যেহেতু আপনার দল বিএনপি সেভাবে সাড়া দেয়নি এই নির্বাচনে, যদিও অনেকেই কেউ গেছেন, 45 জনের কথা আমরা শুনছি, সেক্ষেত্রে কতটা উৎসব দেখবেন? না, আমি আপনাকে বলি যে এখন উৎসবের তো আরো দেরি বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে বিএনপি গেলে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কমিশনের টুলস যারা, এদের চেহারাটা একরকম। আর বিএনপির অ্যাবসেন্সে, আদার্স অ্যাবসেন্সে, যখন শুধু আওয়ামী লীগের ইন্টারনালি নির্বাচন হবে,
তখন আজকে আওয়ামী লীগের যে ধরেন যে সিংড়ায় যে ঘটনাটা, নাটোরের সিংড়ার ক্ষেত্রে যে ঘটনাটি হচ্ছে, যে নির্বাচন কমিশন আজকে যে পদক্ষেপটা নিয়েছে, বিএনপি নির্বাচনে যখন ছিল তখন নির্বাচন কমিশন এই রকম সিদ্ধান্ত নেয় নাই, অতীতেও নেয় নাই। কোনটা ভাই একটু বলেন, উদাহরণ দিয়ে বলেন। শোন, 18তে 42 জন এমপি প্রার্থী আহত হয়েছে। এর মধ্যে একজন এমপি প্রার্থীকে হেলিকপ্টার দিয়ে তাকে আইনা চিকিৎসার জন্য আনতে হচ্ছে। তারপরে ওই উপজেলায় নির্বাচন, ওই সংসদীয় আসনে নির্বাচন স্থগিত হয় নাই বা কোনো কিছুই হয়নি। তো সেইখানে গোলাম মাওলা রনি, সে তার এলাকায় প্রধান নির্বাচন কমিশনারের ভাগনা ইলেকশন করছিলেন। তো সেইখানে কি পরিস্থিতি হয়েছে, আমার মনে হয় গোলাম মাওলা রনির সাথে কাজল ভাইয়ের ভালো সম্পর্ক আছে, জানতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, যখন আওয়ামী লীগের আভ্যন্তরীণ নির্বাচনটা হয়, আওয়ামী লীগের মধ্যে নিজেদের মধ্যে নির্বাচনটা হয়, যেই প্রার্থী জিতে আসে সেই আওয়ামী লীগ, তখন নির্বাচন কমিশন এবং নির্বাচন যারা পরিচালনা করেন তাদের চেহারাটা একরকম। বিএনপি থাকলে নির্বাচন কমিশন কেমন চেহারা থাকে? বিএনপি থাকলে নির্বাচন কমিশনের কেমন চেহারাটা থাকে, আমরা তো এই নির্বাচন কমিশন সম্বন্ধে আমি বলতে পারি। যেমন আলমগীর সাহেব, এই যে আলমগীর নির্বাচন কমিশনার, 2018 সময় এই আলমগীর নির্বাচন কমিশনের সচিব ছিল, নির্বাচন কমিশনের সচিব ছিল। তো চেহারাটা কেমন ছিল তো বুঝেন। এবার উপজেলা নির্বাচনে তো কই ব্যবস্থা নিল? আমি একটু বলি, বিএনপি নাই তো এখানে, যেই হয় সেই আওয়ামী লীগ, তো যেই হচ্ছে সেই আওয়ামী লীগ। বিএনপির প্রার্থী না থাকলে যেই হবে তো সেই আওয়ামী লীগ থাকবে। বিএনপি নীতিগতভাবে আমি আপনাকে বলছি যে আমরা যেহেতু জাতীয় সাধারণ নির্বাচনে, জাতীয় নির্বাচনে বা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি নাই, বিএনপি নীতিগতভাবে মনে করেছে এই নির্বাচন কমিশনের আন্ডারে এই সরকারের অধীনে নির্বাচনটা করবে না। তো এখন আপনি বলতে পারেন যে বিএনপি যেইসার সাথে তেইসা, আওয়ামী লীগ যেমন বিএনপি এইরকম করতে পারতো যে বিএনপি উপরে বলতে পারতো যে খবরদার কেউ যাবা না নির্বাচনে, আবার জেলাগুলিকে বলে দিত যে তোমরা সেট করে দাও ক্যান্ডিডেট, এই যেখানে ভালো এই জায়গায় সেট করে দাও, যেখানে 3-4 আছে আওয়ামী লীগের ওই জায়গায় সেট করে দাও, যেখানে একজন 1-to-1 প্রতিদ্বন্দ্বিতা হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এখানে দরকার নাই। তো ঠিক এইরকম করা যেত। তো বিএনপি এইরকম করে নাই, নির্বাচন বা রাজনীতির প্রশ্নে ফেয়ার থাকতে চেয়েছে। যে কথাগুলি বললেন পুরোটাই কিন্তু অনুমান নির্ভর, কারণ এই নির্বাচন কমিশন অধীনে তো বিএনপি নির্বাচনে যায়নি, কাজেই পক্ষপাতমূলক করলো না কি করলো এটা তো প্রমাণিত না, টোটালটাই অনুমান নির্ভর, তাই না? তারা 18 উদাহরণ, 18 নিয়ে অনেক কিছু বলা যায়, কারণ বিএনপি 18 কি নির্বাচন করেছে নাকি বিতর্কিত করতে চেয়েছে, কারণ বিএনপির মতো একটা দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল, ইফ আই এম নট রং, এবং মোশাররফ সাহেব বলেছেন প্রেসিডেন্ট, ওনাদের স্থায়ী কমিটির সদস্য, ইমাম নির্বাচনে ভুল হয়েছিল। এই নির্বাচন কমিশন যেটা বাংলাদেশের প্রথম আইনানুগভাবে গঠিত নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন অধীনে কিন্তু ওনারা কোনো নির্বাচনে যাননি, এবং এই নির্বাচন কমিশন ইতোমধ্যে কিছু উদাহরণ সৃষ্টি করেছে, যেটা ঠাকুরভাই বললেন চিটাগের ঘটনা, যেটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। হ্যাঁ, এখন যেহেতু বিএনপি নাই, বিএনপি কন্টিনিউয়াস বর্জনে, ঠাকুরভাইরা কি অর্জন করছেন আমি জানি না, এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা অর্জন করছেন নাকি বিলুপ্ত হচ্ছেন সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি, নির্বাচনে বিএনপি নির্বাচনে আসাটা দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, এমনকি সরকারি দলের জন্য এটা মানে ইতিবাচক হতো, কারণ এটা এরকম একটা বিরোধী দল বাংলাদেশের রাজনীতির স্বার্থে এরকম একটা সরব বিরোধী দল অর্জন করছে না, বিলুপ্ত হচ্ছে বিএনপি। এই কথার আমি আপনাকে বলি যে বিএনপি সঠিক রাজনীতি আছে, যে আওয়ামী লীগের সাথে না আত্মতুষ্টি না, আওয়ামী লীগের যে আচরণ, আওয়ামী লীগ বরঞ্চ আজকে আওয়ামী লীগ যেটা বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি, এই অবস্থা নিয়ে একটা সুপার স্টেটের আন্ডারে আওয়ামী লীগ কাজকর্ম করছে। এইটার জন্য আমি আপনাকে বলছি, এইটার জন্য বিএনপি বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে,
বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছে। আর কবে আমার ভাই? মনে হয় যে না, এটা একটু দীর্ঘ সময় তো লাগতেই পারে, একটা দীর্ঘ সময় লাগতে পারে। একটা গভর্নমেন্ট যখন ফ্যাসিস্ট হয়ে ওঠে, জনগণের সংগ্রামটা একটু প্রলম্বিত হয়। আমাকে এই প্ল্যান নিয়ে, এই প্রোগ্রাম নিয়ে, এই প্রস্তুতি নিয়েই বিএনপিকে অগ্রসর হতে হচ্ছে। বিলুপ্ত হচ্ছে না কেন বিলুপ্ত হবে? ওই যে জনতার সংগ্রাম কখনো শরীরের- বিলুপ্ত হয় না। শরীরের হয় না। ইয়ে আছে না যে- জনতার সংগ্রাম কখনো বিফল হয় না। ওই যে নাদের আলী আমি আর কত বড় হব, বিএনপিকে এখন কতদিন অপেক্ষা করতে হয় সেটাই দেখার আর কি। জি, বিএনপি অসংখ্য ধন্যবাদ জাকারিয়া কাজল, মোশাররফ আহমেদ ঠাকুর, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।